আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং এক সতেজ মন নিয়ে যারা ম্যাথ শিখতে আগ্রহী, যারা জবের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এবং স্পেশালি ম্যাথে আপনি দুর্বল এবং ম্যাথ খুব ভালোভাবে শিখতে চান, একদম বেসিক থেকে মানে পুরো ম্যাথ সাবজেক্টটা আপনার কাছে জন্য খুব স্ট্রং জোনে নিয়ে যেতে চান, তাদেরকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এবং যারা ধারাবাহিকভাবে ক্লাস করেছেন তাদেরকে একটু বেশি স্বাগতম জানাচ্ছি, কারণ আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাস করেছেন, আজকে আমরা সংখ্যার উপরে ক্লাস নিচ্ছি, কিন্তু অলরেডি 9 নম্বর ক্লাস। তার মানে আমরা বিগত 8টি ক্লাস নিয়েছি সংখ্যার উপরে, অন অ্যাভারেজে 1 ঘন্টা করে হলে প্রায় 8 ঘন্টা আমরা শুধু সংখ্যার উপরে লেকচার দিয়েছি, শুধু সংখ্যার উপরে। আমরা অজস্র ম্যাথ দেখেছি, আমরা যে ম্যাথগুলো এসে থাকে, আমরা এমন কোনো টপিক বাদ দিব না যেগুলো আসলে পরীক্ষায় আসতে পারে কিন্তু আমি ক্লাসে করাবো না। তার মানে ক্লাসের মধ্যে আপনি ফ্রিতে যেটা পাচ্ছেন, অনেকে মনে করে ফ্রিতে হলে খালি একটু অল্প অল্প করে দেখায় দেয় এবং বলে যে পেইড গ্রুপে ভর্তি হয়ে বিস্তারিত শিখতে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তো দেখুন, ম্যাথ শেখার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার দৃঢ় মানসিকতা লাগবে এবং আপনার সংকল্পটা এরকম লাগবে যে ম্যাথ আমি এবারে ভালো করে শিখেই নিব। এবং ম্যাথ শিখলে মানে ম্যাথ সাবজেক্টের একটা যেটা হচ্ছে আপনার অন্য সাবজেক্টের চাইতে এর একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে যে ম্যাথ একবার শিখলেই অনেক দিন আপনি যদি এইটার রিভিশনও না দেন, কিন্তু আপনি যদি ভালোভাবে বুঝে শিখেন তাহলে এটা মনে থাকবে, সাস্টেইনেবল হয়, মানে থাকে ব্রেনের মধ্যে, সাস্টেইন করে অনেক দিন। আচ্ছা, আপনারা আজকে আমরা এই ভগ্নাংশ নিয়ে হচ্ছে কিছু ক্যালকুলেশন দেখব, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ, এবং ভগ্নাংশের মধ্যে সবচেয়ে যেটা হট টপিক হচ্ছে ভগ্নাংশের মধ্যে ছোট বড় বের করতে দেয়। তার মানে এমসিকিউতে যদি বলেন বিসিএস এর জন্য এই ভগ্নাংশ থেকে এমসিকিউ বিসিএস এর প্রিলিমিনারিতে ভগ্নাংশের জন্য কোনটা সবচেয়ে হট টপিক, তাহলে সেটা হবে আজকের ক্লাসের যেটা আমরা পড়াবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা বা সবচেয়ে ছোট কোনটা। এইটা কিন্তু আমরা বেসিক নিয়মও দেখবো, আমরা শর্টকাট নিয়মও দেখবো। তো চলুন আমরা প্রথমে একদমই বেসিকটা আমরা একটু জেনে নিই যে হচ্ছে ভগ্নাংশের যোগ কিভাবে করব। ধরেন ভগ্নাংশ মানেই যেটা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে থাকবে, ভাগ আকারে থাকবে, এবং যার উপরের অংশকে আমরা বলি লব আর নিচের অংশকে যেটাকে আমরা বলি হর। বা আমি কিন্তু ভগ্নাংশের ক্লাস যারা করেছেন তাদেরকে কিন্তু একদম ভেতরে বুঝিয়ে দিয়েছি যে আসলে নিচে থাকে আমাদের হরটা আসলে কি মোট অংশ, হরটা হচ্ছে আমার মোট অংশ, আর লব হচ্ছে আমার এই মোট অংশের মধ্যে খণ্ডাংশ, মানে কত অংশ আমার আছে। যেমন আমি যদি লিখি 15 এর উপরে 7, তার মানে এটা আমার পড়ার কিন্তু কয়েকটা নিয়ম আছে। একটা আমরা বলতে পারি 7/15, এইটা আমরা পড়তে পারি 7/15। আমরা বলতে পারি 7/15, এইটাও কিন্তু আমরা পড়তে পারি। অথবা আমরা পড়বো হচ্ছে 15 এর 7, তখন কিন্তু 7 এর 15, এটি কিন্তু ভুল হবে। তো এই তিনটা ভাবেই আমরা পড়তে পারি। তার মানে 15 এর 7 মানে মোট অংশ হচ্ছে, মোট আমার 15টা অংশ আছে। মোট এখানে অংশ আছে আমার কয়টা? মোট অংশ আছে হচ্ছে আমার 15টা। মোট হচ্ছে এখানে অংশ আছে হচ্ছে আমার কয়টা? 15টা মোট অংশ আছে। আর হচ্ছে এই 15টা অংশের মধ্যে আমার কাছে আছে হচ্ছে 60টা, তার মানে 15 এর, এজন্য এইটা বলা হচ্ছে যে কি 15 এর হচ্ছে 7, তার মানে 15 ভাগের 7 ভাগ, এটাকে আমরা বলতে পারি 15 ভাগের 7 ভাগ। তো এইটা যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন যে 7/15 মানে 15 ভাগের 7 ভাগ, আর ধরেন আবার আমরা লিখছি 4/15, তার মানে এইটা হচ্ছে 15 ভাগের 4 ভাগ। এখন আপনাকে যোগ করতে বলছে, তাহলে আপনি কি করবেন? ভাই এটা মোট হচ্ছে 15 ভাগ, তাহলে নিচে মোট 15 ভাগ আছে আর উপরে 7 আর 4, এই অংশে আছে 15 ভাগের 7 ভাগ, এই অংশে আছে 15 ভাগের 4 ভাগ, তাহলে 7 আর 4 যোগ করলে কত হয়? 7 4 হচ্ছে 11 ভাগ। তার মানে 7 ভাগ আর 4 ভাগ যোগ করলে তো 11 ভাগই হবে। সো খুব সুন্দর করে আপনি দেখেই বলে দিতে পারেন ভাই যে 7/15 আর 4/15 যোগফল হচ্ছে 11/11 হচ্ছে আমার কত? 15। অনুরূপ ভাবে যদি আপনি বিয়োগ করেন, কি খুব সহজ লাগতেছে? এইভাবে কি কোনোদিন আগে ভেবেছেন? এইভাবে আসলে আমরা অনেকেই ভাবি না, আমরা মনে করি ভগ্নাংশ মনে অন্য জগতের কোনো সংখ্যা, এগুলা আমরা আসলে বাস্তব লাইফে মনে চিন্তা করি না। তো ভাগ তো আমরা করি ভাই, কোনো একটা জিনিস ফ্যামিলিতেও আমরা যখন অনেকগুলো ওয়ার্ডিশ থাকে, আমরা শুধুমাত্র জমি ভাগ ছাড়াও কিন্তু এই যে আমরা যেটা দেখি
যে যখন যারা হচ্ছে আসলে বয়স্ক হয়ে গেছে, তার মানে তার নাতিপুতি আছে, তার মানে তার ছেলের ঘরেরও নাতিপুতি আছে, মেয়ের ঘরেরও নাতিপুতি আছে, তো গাছ হয়েছে, তার গাছে আম ধরছে, তখন কিন্তু সে কি করে, যে দাদা বা নানা সে হচ্ছে আসলে এগুলা ভাগ করে, যে হচ্ছে এইটা অমুকের বাড়িতে এই কয়টা যাবে, তো বলে মোট কয়টা হয়েছে আগে গুনো, তারপরে কিন্তু সে ভাগের হিসাবটা আনে। সো এই যে 15 ভাগের 7 ভাগ, 15 ভাগের 4 ভাগ, তাহলে যোগ করলে হচ্ছে 15 ভাগের আপনার 11 ভাগ। সো ভাগের হিসাবগুলো আপনাকে কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। এখন যদি বিয়োগের কথা বলতো তাহলে কি হইতো ভাই, যে 15 ভাগে 7/15 মানে 15 ভাগের 7 ভাগ বা 15 এর 7, এখান থেকে আমি 15 ভাগের যদি 4 ভাগ যদি বিয়োগ করে দেই, ভাই আমার কাছে 15 ভাগে মোট তো 15 ভাগ, কিন্তু আমার কাছে ছিল 7 ভাগ, 7 ভাগ থেকে 4 ভাগ আবার বাদ দিয়ে দিলে তাহলে থাকতেছে আমার 3 ভাগ, তাহলে এইটা মোট নিচে থাকতেছে মোট ভাগের সংখ্যাটা, তার মানে নিচের অংশটা দিয়ে আমার বোঝানো হয় মোট কোয়ান্টিটিটা আসলে বোঝা যাচ্ছে। সো এখান থেকে আমরা খুব সহজেই করে বিয়োগ যদি করে দেই, 7/15 থেকে আমরা 4/15 বিয়োগ করি 3/15। তো এই যে এইটাকে আমরা যদি বলি, মানে আমাদেরকে যেভাবে আসলে শেখানো হয় বা অন্য জায়গাতে বেশিরভাগ আপনি যেভাবে মনে রাখতে চান সেটা হচ্ছে যে খুব ভুল ওয়েতে, যে হর সমান, তার মানে হর যখন সমান হয় 15 তখন কিন্তু যোগ করলে কি হবে, শুধুমাত্র লবগুলা যোগ করে দেবে, নিচে হর ওইটাই থাকবে, আর হচ্ছে আমার কি বিয়োগ করলে উপরে শুধু লবটা বিয়োগ করব। তো লব কেন বিয়োগ করবো এটা এবার কি বুঝতে পারছেন, লবের যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে আমাদের কাছে আছে কতটুকু, আর হর যে ব্যাপারটা সেটা হচ্ছে মোট অংশ কতটুকু, ঠিক আছে, সেটা হচ্ছে মোট আমার অংশ কতটুকু। আচ্ছা, ক্লাস যেটা প্রথমে বলতে আমি হয়তো না বললে আপনারা অবশ্যই না বললেও দিবেন, একটু সকলের উদ্দেশ্যে দেখেন, অডিয়েন্স হচ্ছে নিয়ে আসার জন্য আপনারা একটু ক্লাসটি শেয়ার করে দেন সকলের উদ্দেশ্যে, যে বিশেষ করে আমরা এইরকম ক্লাস নেই যে ফ্রিতে আমরা সব কিছুই দিয়ে যাচ্ছি, কিন্তু এটা অনেকেই জানতে পারে না। সো জানতে না পারার কারণে কিন্তু অনেকেই ক্লাস করার ইচ্ছা থাকলেও কিন্তু ক্লাসগুলো করতে পারে না। এই জন্য আপনাদের প্রতি দাবি রাখি আর কি, যে আপনারা ক্লাসগুলো শেয়ার করে দিবেন, বিভিন্ন জব গ্রুপে অ্যাড থাকলে জব গ্রুপগুলোতেও শেয়ার করে দিবেন। আচ্ছা, এবারে আসেন আসলে বিয়োগ করব। এখন আমাদের প্রবলেম যেটা অ্যারাইজ হয় যে পরীক্ষাতে তো আমাকে আসলে 7/15 4/15 মানে হর তো সমান দেওয়া থাকবে না। পরীক্ষাতে ধরেন আমাকে আমাকে দিয়েছে যে হচ্ছে এইরকম ভাবে যোগ করতে দিছে 1/8 আর হচ্ছে আপনার 1/16, এই দুইটা যোগ করতে বলছে। এখন আমরা কি এই নিয়মের মতো কি আর 1 আর 1 2 যোগ করে দিব, দিয়ে লিখবো 1 আর 1 2 যোগ 2 ভাগ, আর নিচে এখন কি লিখবো, কারণ নিচে তো আমি এখন লিখতে গেলেই তো ঝামেলার মধ্যে পড়ছি, কারণ এটা হচ্ছে আমার 8 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে আমার 16 ভাগের 1 ভাগ। সো আমি তো আসলে উপরের এই উপরের যেটা আছে সেটা আর যোগ করে দিতে পারতেছি না, যেটা আপনাকে দেখালাম। তখন আমাদেরকে যেটা করতে হবে, বেসিকটা দেখেন, এটা আমরা এতদিন চিন্তা করি নাই, আমি আপনারা যেটা লসাগু গসাগু করে করছেন ওইটা কিন্তু দেখাবো, কোনো টেনশন নাই। তখন আমাদেরকে কি করতে হবে, এই যে 1/8 আর আমাদের যে যোগ করতে বলছে 1/8 আর যে 1/16, এই ভগ্নাংশগুলার এই দুইটা ভগ্নাংশকে আমরা সমজাতীয় ভগ্নাংশতে নিয়ে যাব। সমজাতীয় বলতে আসলে সমান, মোট অংশ সমান করতে হবে। তো মোট অংশ ভাই কোথায় থাকে, মোট অংশ থাকে নিচে, মানে হরে, মোট অংশ থাকে হচ্ছে নিচে হর, তাহলে হর হচ্ছে দুইটার আমার সমান করতে হবে। আমার কি করতে হবে, দুই জায়গারই হর সমান করতে হবে। তো দুই জায়গার হর সমান করার একটা ওয়ে আছে, দুই জায়গার হর খুব সহজে সমান করতে পারবো, সেটা হচ্ছে লসাগুর মাধ্যমে। লসাগু, সো লসাগু চ্যাপ্টারে আমরা আরো বিস্তারিত দেখবো লসাগুটা আসলে কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ, লঘু মানে সবচেয়ে কম, সাধারণ গুণিতক, তার মানে লসাগু হচ্ছে আসলে আমার গুণিতক মানে গুণফলগুলা, ঠিক আছে। যেমন 8কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8 1 8, 8 গুণন 1, 8 1 8, 8কে যদি 2 দিয়ে গুণ করি গুণফল কত হয় 16, 8কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 8 24। তাহলে এই যে গুণফলগুলাকে আমাদের বলা হয় গুণিতক, গুণফলগুলাকে কি বলা হয়, গুণিতক। তো এর বলছে লঘিষ্ঠ, লতে লঘিষ্ঠ, তার মানে যেটা হচ্ছে সবচেয়ে লঘু, তার মানে সবচেয়ে ছোট। সো লঘু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এখন 8-এর গুণিতকগুলা কি কি হয়, 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, আর 16-এর গুণিতকগুলা কি, 16 1 16, 16 2 32, 3 16 48, ডট ডট যাইতে আছে। এখন আমাকে বলছে এই যে লসাগু মানে লঘিষ্ঠ, লঘু সবচেয়ে ছোট সাধারণ যে গুণিতক, সাধারণ মানে 8-এরও গুণিতক হইতে হবে, আমার কি 16-এরও গুণিতক হইতে হবে। তো সাধারণ গুণিতক এখানে কে কে আছে ভাই, এই যে 16,
এখানেও আছে, সেগুলো এখানেও আছে, 32 এখানেও আছে, 32 এখানেও আছে, তাহলে 16 16 32 তারপর 32, এগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। কিন্তু আমার লসাগু হচ্ছে লঘিষ্ঠ, লঘু, সবচাইতে ছোটটাই হচ্ছে আমার সাধারণ গুণিতক, তার মানে এই 16টা হচ্ছে আমার কি সাধারণ গুণিতক। ঠিক আছে, এটা হচ্ছে আমার লসাগুর বেসিক। 16 হচ্ছে সবচাইতে ছোট সাধারণ গুণিতক, সো এদের লসাগু হচ্ছে আমার 16। লসাগু বের করারও আমাদের সহজ কৌশল রয়েছে, আমরা এগুলো দেখবো। তো আজকে ওইগুলো বিস্তারিত দেখবো না, আজকে আমরা ওইটা জাস্ট ক্রাইটেরিয়াতে দেখবো, কিভাবে আসলো এটা আমরা দেখবো না। তো দেখেন, সেটা হচ্ছে আমরা যদি এখন করি, তো আমাদেরকে তাহলে আমরা যখন সমান হরে নিয়ে যাব, তার মানে সমান হরে নিয়ে যাইতে হলে অবশ্যই নিচে 16 রাখতে হবে। তাহলে 8 থেকে 16তে যাওয়ার জন্য 8-এর সাথে কয় গুণ করতে হয়? 8 × 2 = 16। তাহলে যদি অনুপাতের, যদি একটা অনুপাতের একটা ভগ্নাংশের নিচে যদি 2 দিয়ে গুণ করেন, তাহলে অবশ্যই উপরেও আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে আসলে 2/16। তাহলে দেখেন 1/8 আপনি লিখতে পারেন কত? 1/8 ইকুয়াল হয়ে যাচ্ছে হচ্ছে আমার কত? 1/8 ইকুয়াল হয়ে যাচ্ছে 1/8 ইকুয়াল হয়ে যাচ্ছে আমার 2/16। দেখেন 2 আর 16কে কাটাকাটি যায় কিন্তু, তাহলে 1/8ই হয়। আচ্ছা, আর 1/16, 16 মানে কি? নিচে 16ই তো আছে, সো এখানে আমার তো নিচে 16ই আছে, 1/16, এটাকে তো আর অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, কারণ আমার নিচে হর সমান করতে হবে। আর হর আমার কি হবে? হর হবে হচ্ছে লসাগু। সো লসাগু যেহেতু 16, এটার নিচে তো 16ই আসে, এটা আর পরিবর্তন করব না। তাহলে আমাকে আসলে 1/8 আর হচ্ছে আমার 1/16 যোগ করা মানে আসলে 2/16 আর 1/16 যোগ করা। এবারে দেখেন, আপনি চিন্তা করেন যে নিচে যখন হর সমান হয়ে গেছে, নিচে যখন হর সমান হয়ে গেছে, তখন আমার কি 16/2 ভাগ, 16/1 ভাগ, তার মানে 16/3 ভাগ। এটা হচ্ছে একদম বেসিক, আমি কিন্তু নিয়মই দেখাচ্ছি যে কেন আমরা এভাবে করি। এখন এইটাকে আমরা কিভাবে করব ভাই? এইটাকে দেখেন আমরা এখন করব কিভাবে, আপনাদেরকে ছোটবেলায় যেটা শিখিয়েছে আপনারা না জেনেই ওইটা আসলে ম্যাক্সিমাম গুলা করেছেন, যে 1/16, তখন আমরা বলতাম নিচে হচ্ছে লসাগু নেই, নিচে লসাগু হচ্ছে আমার কত? 8 আর 16 লসাগু হচ্ছে 16। দিয়ে কি করি? দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে প্রথম যে আমাদের ভগ্নাংশের যে হর, এই ভগ্নাংশের হর দ্বারা আমি কি করি? এই ভগ্নাংশের হর দ্বারা যে যোগফলের হর, যোগফলের হর হচ্ছে আমার কি? লসাগু। কার লসাগু? 2টা ভগ্নাংশের হরের লসাগু, বা 3টা যোগ করলে 3টা ভগ্নাংশের হরের লসাগু। সো আমি এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করি, তখন তার মানে 16কে 8 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2, তখন এই 2 দিয়ে আমি এর উপরে যে লব থাকে লবকে গুণ করে দেই। তার মানে 8 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল 2, এই লব আছে হচ্ছে 1, 1 × 2, তারপরে যোগ, যোগ আছে যোগ বসাই দেই, যোগ আছে যোগ বসাই দেই। তারপর এখানে যেহেতু লসাগু কত? আমার লসাগু 16, এর হরও 16, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1কে 1 এর সাথে গুণ করলে 1 × 1। তখন আমার দেখেন 2 1 কে 2 যোগ হচ্ছে 1, 16, তার মানে 3/16। এখন ছোটবেলায় দেখেন আপনারা এটা আপনার টিচারকে প্রশ্ন করেছিলেন কিনা যে এই প্রসেস আমরা কেন করি? এই প্রসেস কিন্তু করছি এই কারণেই, দেখেন এই যে 1/8 কে আমরা কিন্তু কই 1 × 2, 8 × 2 ইকুয়াল, দেখেন 1/8 কে কিন্তু আমরা 8 × 2 ইকুয়াল 16 লিখেছি, আর 1 × 2 উপরে কত লিখছি? 2 লিখছি। দেখেন তো এই যে আপনাকে এখানে কি এই সিস্টেমটাই দেখাইছিলাম কিনা, যে হচ্ছে আমাকে হচ্ছে কি 8 × 2 আর 1 × 2 কেন করেছিলাম? কারণ লসাগু হচ্ছে আমার 16। লসাগু কেন বের করেছিলাম? কারণ আমার প্রত্যেকটাকে হচ্ছে নিচে সমান হরে নিয়ে যেতে হবে, নিচে সমান হরে নিয়ে যেতে হবে। কারণ নিচে যখন সমান হরে নিয়ে যেতে পারি, তখন আমরা খুব সহজে যোগ করে দিতে পারি। যেমন 15/7 ভাগ আর 15/4 ভাগ যোগ করলে হবে 7 আর 4 11, 15/11 ভাগ। এই জায়গা থেকেই কিন্তু আসলে আমাদের এই সিস্টেমটা এসেছে, যেটা দিয়ে আমরা এখন সবগুলা ম্যাথ করব। ঠিক আছে, তাহলে আমাদের কি, আপনাকে বোঝালাম কেন আমরা লসাগু করি। আমরা লসাগু করি মোট ভাগ সংখ্যা, লসাগু করি মোট অংশ সমান করার জন্য। কারণ আমি যখন যোগ করব তখন তো আমার মোট অংশ সমান একই জায়গাতে নিয়ে আসতে হবে। আপনাকে বলছি ভাই এই নেন 2 অংশ আর এই নেন 5 অংশ, মোট কয় অংশ হইলো? আপনি তো মোট কি করতে পারবেন না, মোট 2 অংশ আর 5 অংশ 7 অংশ বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি প্রত্যেকটা অংশ সমান আছে এইটা আপনি কি করতে পারেন, এইটা আপনি মানে যতক্ষণ পর্যন্ত না ডিসিশনে আসবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি সমান, প্রত্যেকটা অংশ সমান, তখন আপনি অংশ অংশ যোগ করতে পারবেন।
তাহলে 10-এর সাথে আপনি কি করতে পারবেন না, একটা জায়গাতে আছে 1 কেজি করে আছে, সো 1 কেজির সাথে 2 কেজির প্যাকেট আপনি মিলাইতে পারবেন না এক জায়গাতে, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ভাগের সংখ্যাটা আপনার আগে নির্ধারণ করতে হবে, যে কারণে মোট অংশ, প্রত্যেকটা অংশ আসলে 2 জায়গাতে সমান আছে কিনা এটা আপনাকে করে নিয়ে যোগ করতে হয়। মনে হয় অনেকের কাছে এটা কিন্তু একটু কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এই জিনিসটা আপনি এতদিন জানতেনই না, আপনি চিন্তাও হয়তো করেন নাই, কিন্তু একটা দ্বিধা কিন্তু থাকতো কেন আমরা লসাগু করি। যারা বিশেষ করে ম্যাথের ভিতরে ঢুকতে চান তাদের কাছে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। তো এখন যখন আপনি এটা জেনে গেছেন, আপনি যে কোনো যোগ খুব দ্রুত করে ফেলতে পারেন। যেমন ধরেন, এবং যোগ বিয়োগ কিন্তু আপনি একসাথেই করতে পারেন। আপনাকে একটা প্রশ্ন বলছে, ধরেন 1/8 যোগ 1/16 মাইনাস 3/48, ঠিক আছে। 1/8 যোগ 1/16 মাইনাস 3/48। এখন এইটা আমাদের কি মানে পুরো সরল করা, তার মানে এখানে এই যোগ হবে, এই দুইটা যোগ আর এইটা থেকে এটা বিয়োগ। তাহলে আমরা কি দেখছি, নিচে কি থাকবে ভাই, নিচে থাকবে লসাগু। কার কার লসাগু, যতগুলো আমার উপাংশ, যতগুলো আমার ভগ্নাংশ আছে তাদের হর মানে নিচে যে থাকে তাদের হর। কেন লসাগু করব, কারণ সবার হর সমান করার জন্য। কেন লসাগু করা হয়, যদি আপনাকে প্রশ্ন করে আমরা কেন লসাগু করি, এইটা কিন্তু আপনাকে জানতে হবে। প্রয়োজনে খাতায় টিকা দিয়ে নেন, আমরা কেন লসাগু করি। আমার প্রত্যেকটা ভগ্নাংশের হর নিচে সমান করার জন্য আমরা লসাগু করি, একটা সমান মোট অংশ সমান করার জন্য, ঠিক আছে। এখন 8 তারপরে 16 আর 48 এর লসাগু হচ্ছে কত হবে, এটা লসাগু কিন্তু আমার 48 হবে। যারা লসাগু, যেহেতু আমি এখনো পড়াই নাই আপনারা যদি জানেন, কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সো লসাগু অন্তত মোট যে কয়টা আমার সংখ্যা হবে তার মধ্যে অ্যাটলিস্ট বড় সংখ্যাটা হবে অথবা বড়র চাইতে বড় হবে। তাহলে বড় সংখ্যাটা লসাগু হবে কি হবে না এটা আমরা যাচাই করব। আমার বড় সংখ্যাটাকে আমি লসাগু ধরে নিব, তখনই যখন ছোট দুইটা সংখ্যা দিয়েই আমার বড় সংখ্যাটাকে ভাগ করা যাবে। দেখেন 48কে 8 দিয়ে ভাগ করা যায়, 6 8 48, আবার 48কে 16 দিয়ে ভাগ করতে পারেন, 3 16 48। সো বড় সংখ্যাটা যদি ছোট দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আপনি নির্দ্বিধায় লিখে দিবেন বড় সংখ্যাটাই হচ্ছে আমার কি লসাগু, নির্দ্বিধায় লিখে দিবেন বড় সংখ্যাটাই হচ্ছে আপনার লসাগু। সো লসাগু হচ্ছে 48। এখন আমরা কি করি, যখন এখানে উপরের অংশ লিখবো, লবটা লিখবো, লব লেখার সময় যেটা করব, প্রথমটার হর দ্বারা আমরা ভাগ করব। তাহলে প্রথমটার হর দ্বারা লসাগুকে ভাগ করলে আমাদের কত হয়, 6 8 48 6। এবার উপরে যে লব আছে এই লবকে 6 দ্বারা ভাগফল দিয়ে গুণ করব। এবার দেখেন 16 দিয়ে 48 ভাগ করলে 3 16 48 3। তাহলে উপরে যে লব আছে তাকে 3 দিয়ে আমরা কি ভাগফল দিয়ে গুণ করব। তারপরে যোগ ছিল, যোগ বসাইছি, এখন যেহেতু বিয়োগ আছে বিয়োগ বসাবো। তারপরে 48 আর 48কে ভাগ করলে 48 1 48, সো 3 1 কে 3। এবারে আমরা যা সরল করে দিতে হবে, নিচে 48 আছে, উপরে তাহলে 6 যোগ 3 মাইনাস 3, 3 থেকে 3 বিয়োগ করলে আসলে কত হয়, 3 থেকে 3 বিয়োগ করলে 6 থাকতেছে, 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 6 8 48, তার মানে 6 8 8 ভাগের কিন্তু 1 ভাগ কি আসতেছে, 8 ভাগের কিন্তু 1 ভাগ। আমরা কি কোথাও কোনো ভুল করছি? ইয়েস, কই ভুল করছি বলেন তো। আমি দেখে একটা সন্দেহ মনে হইলো। এই যে দেখেন এখানে কত আছে, এখানে না ভুল করি নাই তো, 3 1 কে 3 সব জায়গায় ঠিক আছে। সো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1/8 1/8। এবারে আসেন, আমাদের পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের ম্যাথ আসতে পারে, যে এটা ধরেন এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। ধরেন আমাদের আছে 2 পূর্ণ 1/2, তার মানে মিশ্র ভগ্নাংশ 2 পূর্ণ 1/2 প্লাস ধরেন আছে 2 প্লাস আছে 1 পূর্ণ 1/2 মাইনাস মনে করেন 3। এইটা আমাদেরকে কি করতে বলছে, সরল করতে বলছে, যোগ বিয়োগ করতে বলছে। আমাকে প্রথমে যেটা করতে হবে, এই যে মিশ্র ভগ্নাংশ যদি দেওয়া থাকে, মিশ্রকে আমাকে নিয়ে যেতে হবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। মিশ্রতে কোথায় নিয়ে যেতে হবে, অপ্রকৃত। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশেরই একটা আকার আমার মিশ্র ভগ্নাংশ। আবার প্রশ্ন কইরেন না কিন্তু, কারণ মিশ্রকে আমি প্রকৃততে নিয়ে যাব। ভাই মিশ্রতে আসলে প্রকৃততে আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ প্রকৃত ভগ্নাংশ তো আসলে মিশ্র রূপ হয় না। মিশ্র কাদের হয়, যেটা অপ্রকৃত ভগ্নাংশ সেইটা। তো মিশ্র ভগ্নাংশ এখানে কিন্তু আছে দুইটা, একটা 2 পূর্ণ 1/2। এটা কিন্তু আমাদের যে প্রথম ভগ্নাংশের ক্লাস যেটা করেছিলাম, সম্ভবত 5 নং ক্লাস ছিল। সো ওইটাতে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করা ছিল।
সো আমাদের এইটা এখন অপ্রকৃত করার জন্য কি করতে হবে, এই যে 2 পূর্ণ 2 এর সাথে যেটা পূর্ণ আছে পূর্ণ অংশের সাথে আমার হরকে গুণ করে দিতে হবে। তাহলে 2 দুগুণে 4 যোগ হচ্ছে আমার লব, ঠিক আছে। তাহলে এইটাকে আমার 2 দুগুণে 4 আর 1 5, 5 ডিভাইডেড বাই 2। তাহলে আর আছে হচ্ছে 1 পূর্ণ 1/2, এটা তাহলে 2 1 2 আর 1 3, তাহলে 3/2। তাহলে আমি সমান লিখে দেব কি 5/2 যোগ 2 প্লাস 3/2 মাইনাস 3। এবারে আমি লসাগু করব। এখন লসাগু করার সময় আমার যেটা খেয়াল করতে হবে, এই যে আমার 2 আছে আর 3 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার নিচে আসলে কত থাকে, 1 থাকে। আমরা কিন্তু মূলদ করছি না, মূলদ মানে পূর্ণ সংখ্যাকে আসলে আমরা মূলদ মানে p/q আকারে প্রকাশ করতে হবে। তো পূর্ণ সংখ্যা কিভাবে মূলদ হয়, তো একটা সংখ্যা 3, 3 এর নিচে আসলে তো 1 আছে, 3/1, আসলে এটা মূলদ। সো 3 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে লসাগু কার কার করতে হবে, লসাগু করতে হবে 2 আর 1 এর লসাগু। 2 আর 1 এর লসাগু কত, 2। সো 2 1 2, তার মানে 5। এখানে আসলে লসাগু কত, 1 আছে, হর কত 1, লসাগু কত 2, তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 থাকতেছে। সো 2 গুণন 2 প্লাস 2 হচ্ছে আমার হর, লসাগু কত 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তারপর 3 1 কে 3 মাইনাস, এবারে 3 এর নিচে কত আছে, 1 আছে, তাহলে হর হচ্ছে 1, 1 দ্বারা যদি 2 কে ভাগ করি ভাগফল 2, তাহলে 3 আছে লব, লবকে আমি ভাগফল দ্বারা গুণ করে দিলাম। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে, নিচে আছে 2, উপরে তাহলে কত হবে 5, 2 দুগুণে হচ্ছে 4 প্লাস 3 মাইনাস 3 দুগুণে 6, 5 4 9 3 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, তাহলে 6/2, কাটাকাটি করলে কত আমার 3, তাহলে আনসার হচ্ছে 3। এই ধরনের প্রশ্নও কিন্তু 2-1টা বারে 2-1টা পরীক্ষাতে আসতে দেখা গেছে। সো প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে, প্রশ্ন কি করতে হইতে পারে, চলে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, এবারে এইটা আমরা তো যোগ বিয়োগ দেখলাম, যোগ বিয়োগের মধ্যে এবার যদি আরেকটা জিনিস আপনাকে দেখাই, একদমই সিম্পল জিনিস, আপনি একটু চিন্তা করতে পারেন, এগুলো আপনি পারবেন, তারপরে আমি একটু দেখাচ্ছি যারা একটু গণিতকে বেশি ভয় পান। ধরেন আপনাকে 2 এর সাথে হাফ যোগ করতে বলছে, 2 এর সাথে হাফ যোগ করতে বলছে। তো হাফ যোগ করতে বলা মানে এটা কি, প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এখন যদি বলেন প্রকৃত ভগ্নাংশ বুঝতেছি না, তাহলে বলবো ওই আগের প্রিভিয়াস ক্লাসগুলো করে আসেন, আপনি প্লেলিস্ট থেকে ক্লাস করে আসবেন। প্লেলিস্ট আবার কই পাবেন, যারা একদম আজকে ক্লাস নতুন করতেছেন EM জবে পাবেন হচ্ছে ক্লাসগুলা। সো যে আপনি সংখ্যার ক্লাসগুলো করে আসেন, না হলে ভাই গণিত কিন্তু আপনার কি মানে ফাউন্ডেশন কিন্তু আপনার যদি মজবুত না হয়, তাহলে কিন্তু আপনার সামনে যে পদে পদে কিন্তু আটকে যাবেন। সো এখন এসে আপনি ধরেন প্রকৃত যদি আমি বুঝাইতে যাই, তাহলে ওই ক্লাসে তো একটা ক্লাসে আধা ঘন্টা ধরে প্রকৃত অপ্রকৃত কিভাবে হয়, কেন হয়, সংজ্ঞা নাম সবই বুঝিয়েছি। সো আমরা কিন্তু পিছনে পড়ে যাব। তো আমাদের দেখেন এই যে ভগ্নাংশ যেটা আসলে পূর্ণ না, যেটা আসলে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের যদি 2 ভাগ হয়ে যেত ভাই, তাহলে 2 2 কাটাকাটি হয়ে 1 হয়ে যেত। আমাকে যদি বলে 2 আর 2/2, তার মানে 2 আর 1 যোগ করতে বলছে, তখন আমরা বলতাম ভাই 3। কিন্তু এটা বলছে 2 আর হাফ, অর্ধেক, তারপর প্রকৃত ভগ্নাংশ মানে যেটা 1 এর চাইতে ছোট। প্রকৃত ভগ্নাংশের ভ্যালু কত হবে, 1 এর চাইতে ছোট। আবার 1 কেও কিন্তু একটা পূর্ণ সংখ্যাকেও কিন্তু আপনি কি 1 কেও কিন্তু প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হয়, কারণ 1 একটা পূর্ণ সংখ্যা। সো আপনি হচ্ছে কি করতে পারবেন, প্রকৃত মানে 1 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হবে, কিন্তু প্রকৃতর মধ্যে পড়বে না। প্রকৃত ভগ্নাংশ মানে 1 এর চাইতে ছোট হইতে হবে। তো যখনই পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করতে বলবে, তখন যোগ উঠাই দিয়ে শুধুমাত্র এইটাই লিখে দিবেন, এইটাই আনসার। মজা না? ধরেন আপনাকে বলছে 39 যোগ 7 এর 5, তখন সুন্দর মতো আপনার খালি চিন্তা করতে হবে যে এইটা ভ্যালু, এইটা প্রকৃত ভগ্নাংশ কিনা। যদি প্রকৃত ভগ্নাংশ হয় সুন্দর মতো প্লাসটা উঠাই দিবেন, 39 পূর্ণ 5/7, এটাই হবে আনসার। এটাই হবে কি, এটাই হবে আনসার। কি করতে হবে, শুধু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা প্রকৃত কিনা। এখন আবার যদি আপনার মাথায় আসে প্রকৃত এখনো চিনেন না, তাহলে শর্টে বলতেছি, যার অবশ্যই হর গ্রেটার দেন লব হবে, তার মানে নিচে বড় উপরে ছোট হবে, উপরে ছোট থাকবে নিচে বড় হবে। তখন আপনি কি করবেন, এই সমান চিহ্নটা ভ্যানিশ করে দিবেন, সমান চিহ্নটা ভ্যানিশ করে দিবেন, তাহলে সেটা হয়ে যাবে আনসার। সমানটা কি করে দিবেন, ভ্যানিশ করে দিবেন, তাহলে হয়ে যাবে আনসার।
এবারে আপনাকে বলি, আপনি এখন প্রশ্ন হইতে পারে যে স্যার আসলে এখন আমি প্রকৃত না হয়ে যদি আমাকে অপ্রকৃত থাকতো, ধরেন 5/2 আছে, তখন আমি কি করব? তখন আপনার জন্য উত্তর হচ্ছে প্রকৃত যে এটা না থেকে অপ্রকৃত আছে, অপ্রকৃতকে আপনি মিশ্রতে নিয়ে যাবেন। অপ্রকৃতকে আপনি কোথায় নিয়ে যাবেন? মিশ্রতে নিয়ে যাবেন। সো এইটাকে 2 আর মিশ্রতে নিয়ে গেলে, মিশ্র নিয়ে যাওয়ার উপায় কি ছিল? উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করবেন। দেখেন ক্লাসের শুরুতে কিন্তু আপনাকে ভগ্নাংশের একদম লজিকগুলো কিন্তু বলেছি যে আপনাকে 7/15 মানে 7/15 বোঝায়। সো এই যে যেটা বোঝাচ্ছি যে 5/2, এটাকে কিন্তু আপনি বলতে পারেন 5/2। সো 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 1 হচ্ছে অবশিষ্ট। এই যে 2 হচ্ছে 2 গুণে 4, তাহলে 2 পূর্ণ, যেটা অবশিষ্ট আছে ওইটা উপরে আর যত দিয়ে ভাগ করছি সেটা নিচে। সো মিশ্র আকারে কিন্তু নিয়ে যাওয়ার নিয়ম যে আমার ভাগফলটা পূর্ণ, যেটা ভাগশেষ সেটা উপরে লব, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে আমার হর আকারে যাবে। সো এখানে কিন্তু একে লিখতে পারি 2 পূর্ণ 1/2। এখন যেটা করতে হবে, তার মানে এই 2 এর সাথে এই 2 যোগ করলে কত হয়? 2 যোগ করলে 2 এর সাথে 2 যোগ করলে 4, সুন্দর মতো যোগ করে দিব পূর্ণ সাথে পূর্ণ, 4 পূর্ণ 1/2, এটাই হবে আমার আনসার। কি হবে? এটাই হবে আমার আনসার। এইটাকে যদি আপনার আগের যে নিয়ম শিখালাম ওইভাবে যদি আপনি করেন তাহলে দেখেন লসাগু, এখানে কিছু নাই মানে নিচে 1 আছে। সো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এবারে আপনি দেখেন করেন, এই 2কে 1 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 গুণন 2 যোগ 5, তাহলে কত হবে? 2 গুণন 2, 4 যোগ 5, তাহলে 9/2। এবার যদি 9কে আপনি 2 দিয়ে ভাগ করতেন তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ আছে 1, তাহলে মিশ্র আকারে লিখবেন কিভাবে? ভাগফল হচ্ছে আমার 4, ভাগশেষ হচ্ছে 1, ভাগ করছেন 2 দ্বারা, 4 পূর্ণ 1/2। দেখছেন আমরা এটা কত দ্রুত করতে পারলাম। তাহলে আপনাকে যদি আমি দুইটা কি দেই, দুইটা হচ্ছে ম্যাথ দেই, একটু দ্রুত আনসার করবেন, যারা ক্লাস করছেন খুব দ্রুত আনসার করবেন। সেটা হচ্ছে যে ধরেন আপনাকে দিছি 37 যোগ, আপনাকে দিছি 37 যোগ 7/9, আবার আপনাকে দিয়েছি 37 যোগ, আপনাকে দিয়েছি 37 যোগ 13 হচ্ছে আমার 13/9। আনসার কত হবে? আনসার কত হবে? কুইক আনসার করবেন, কুইক। এটা যদি করতে পারেন খুব দ্রুত আপনি মানে ম্যাথের জিনিসটা বুঝে গেলেন। ঠিক আছে, দেখেন এইটার আনসার কত হবে? বলছে যে প্রকৃত। প্রকৃত কি না? প্রকৃত মানে হর, নিচে বড়, তার মানে এটাকে আরো যদি বলি নিচে বড়, নিচে আমার বড়, নিচ ডিভাইডেড বাই উপর, উপরে ছোট থাকবে। সো আমি যেহেতু তাই আছে, সুতরাং আমি চিহ্নটাকে উঠাই দিব 37 পূর্ণ 7/9, এটাই হচ্ছে আনসার। আর এইটা যেহেতু অপ্রকৃত আছে, এইটাকে আমি মিশ্রতে নিয়ে যাব। 37 মিশ্রতে গেলে 9 1 9, 4/9, তাহলে এইটা হবে 37 আর 1 38, 38 পূর্ণ 4/9। বুঝতে পারলেন কি পারলেন না? এই জিনিসগুলো আপনাকে ম্যাথে আগিয়ে দিবে এবং আপনি জানবেন, আপনি ম্যাথে আপনি সব কিছুই জানেন ভাই। না হলে কিন্তু আপনার জন্য ভয় কিন্তু সব সময়ই লাগবে। আনসার কিন্তু পাইলাম না, আপনারা মনে হয় বুঝে উঠতে পারতেছেন না কি ঘটতেছে। আনসার কিন্তু পেলাম না, আপনারা হয়তো কি বুঝে উঠতে পারছেন না, না একটু জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে যেটা হবে, যদি পূর্ণ অংশ থেকে বিয়োগ করতে বলে, ধরেন আপনাকে বিয়োগ করতে বললো, ধরেন বিয়োগ করতে বলছে 47 থেকে 5/7 বিয়োগ করতে বলছে, তাহলে এই পূর্ণ অংশ 1 কমে যাবে 47 থেকে, কারণ এই যে এটা দেখেন যখন নিচে বড় উপরে ছোট, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে এর ভ্যালু 1 এর চাইতে ছোট। তাহলে এইটার উত্তর হবে, আমি কিন্তু দেখেই বলতে পারি 46 পূর্ণ 2/7। 46 পূর্ণ 2/7। ধরেন 29 থেকে বিয়োগ করতে বলছে 13/11। সো এটা আমি দেখেই বলতে পারি 28 পূর্ণ 2/13 হচ্ছে আপনার আনসার। তো এই ট্রিক্সটা কিভাবে? এই ট্রিক্স হচ্ছে দেখেন, এই ট্রিক্স হচ্ছে আপনি কিন্তু এটাকে লসাগু করেও করতে পারেন, কিন্তু বড় ক্যালকুলেশনের মধ্যে যাইতে হবে। তো ট্রিক্স হচ্ছে যে আপনি যখন একটা পূর্ণ সংখ্যা থেকে আপনি
একটা পূর্ণ সংখ্যা থেকে একটা প্রকৃত ভগ্নাংশ যখন বিয়োগ করবেন, প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করবেন, তার মানে প্রকৃত ভগ্নাংশ মানে এর ভ্যালু লেস দেন 1। তাহলে 47 থেকে যদি 1 এর ছোট কিছু বিয়োগ করতে চান তাহলে অবশ্যই 47 এর চাইতে একটু বেশি হবে, মানে পূর্ণ অংশটা 1 কমে যাবে। তো চোখ বন্ধ করে 47 থেকে 46 লিখে দিবেন, 29 ছিল 28 লিখে দিবেন। এখন এর সাথে তো আমি বলছি 1 এর চাইতে ছোট কিছু বিয়োগ করতেছেন, যেমন ধরেন 47 থেকে আপনি হাফ বিয়োগ করে দিচ্ছেন, তাহলে 46 আর হাফ, তার মানে 46.5। তো আমার অবশিষ্টটা কত হবে? অবশিষ্টটা দেখেন, এইটা দিয়ে কি বোঝায়? 7 ভাগের 5 ভাগ। ভাই 47 থেকে আপনি 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 5 ভাগ মানে কি? একটা অংশের 1 এর 7 ভাগের 5 ভাগ বিয়োগ করে দিচ্ছেন, তাহলে থাকতেছে কত? 7 ভাগের 2 ভাগ। সো 46 পূর্ণ 7 ভাগের 2 ভাগ। এবার দেখেন 29 থেকে আপনি 13 ভাগের 11 ভাগ বিয়োগ করে দিচ্ছেন, 13 ভাগের 11 ভাগ বিয়োগ করে দিচ্ছেন, তাহলে 39 থেকে যখন 13 ভাগের 11 ভাগ প্রকৃত ভগ্নাংশের চাইতে 1, মানে প্রকৃত ভগ্নাংশ 1 এর চাইতে কম বিয়োগ করতেছেন, তখন 29 থেকে 28 হচ্ছে। আর ভগ্নাংশটা কত থাকবে? 13 ভাগের 11 ভাগ ফেলে দিচ্ছেন, তাহলে 13 ভাগের আছে 2 ভাগ। তার মানে বইতে, বিভিন্ন বইতে আপনি যদি দেখেন তাহলে পাবেন হয়তো এরকম করে লেখা থাকতে পারে যে হচ্ছে এই জাতীয় থেকে পূর্ণ সংখ্যা থেকে যখন আমরা একটা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করব তখন পূর্ণ অংশের 1 কমাই দিব, আর হচ্ছে পূর্ণ অংশের 1 কম, আর উপরে থাকবে হচ্ছে আমার হর মাইনাস লব, কারণ 13 থেকে 11 বিয়োগ করলে হয় হচ্ছে 2। হর মাইনাস হচ্ছে আমার কি? হর মাইনাস লব, আর নিচে হচ্ছে আমার হর। আর এখানে কি হবে? এখানে হবে পূর্ণ অংশ মাইনাস 1। ঠিক আছে? সো আমি মনে করি যে এভাবে সূত্র মুখস্থ করেন না ভাই। সূত্র মুখস্থ করার চাইতে কেন হচ্ছে এটা? কারণ 47 থেকে 1 এর আমার 7 ভাগের 5 ভাগ ফেলে দিচ্ছেন, তাহলে থাকতেছে 7 ভাগের 2 ভাগ। তো 46 পূর্ণ 2 হচ্ছে আমার 7। ওকে, এবারে আসেন ভগ্নাংশের গুণ। একদমই ইজি জিনিস। ভগ্নাংশের গুণ মানে ধরেন 2/7 আর 3/5 গুণ করতে বলছে, সুন্দর মতো উপরে উপরে গুণ হবে, তার মানে হবে হচ্ছে লব গুণন লব আর হর গুণন হর, তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে এইটা আমি যদি গুণ করি, উপরে 3 দুগুণে 6, নিচে 5 7 হচ্ছে আমার 35। এইটা হচ্ছে আমার আনসার। এখন এই গুণ করার সময় আমাদের আরেকটু দৃষ্টি রাখতে হবে যে ভাই কোনো সময় কাটাকাটি যায় কিনা। ধরেন আমাদের এখানে এরকম আসছে যে 2/7 আর গুণ করতে দিছে আমার হচ্ছে 35 হচ্ছে আমার কত? 35 দিছে হচ্ছে আমার 12। তখন আমি কি করব? অবশ্যই আমি কি উপরে উপরে গুণ করতে পারি। আমি একদম 35 দুগুণে হচ্ছে আমার কত? 70, আর 7 12 84, এটা আমি লিখতে পারি। কিন্তু এইটা লিখে আমি তো এটা উত্তর রাখবো না। কি কারণে রাখবো না? আমি দেখতেছি উপরেও জোর নিচেও জোর, কাটাকাটি যাবে। সো তখন আমার কাটাকাটি করার চেষ্টা করতে হবে। এখানে 2 দিয়ে কাটলে 35, এখানে 2 দিয়ে কাটলে 42, এবার 7 দিয়ে কাটাকাটি যায়, এখানে 5 7 35, 6 7 42, তার মানে 5/7 হচ্ছে আমার আনসার, 5/6 হচ্ছে আমার আনসার। এখন আমি এই গুণ করার আগেই যদি কাটাকাটি করে নেই তাহলে আর একটু ছোট হয়ে যেত না, জিনিসটা সহজ হইতো না। সো আমরা কিন্তু 2 দিয়ে কাটতে পারি 6, 7 দিয়ে কাটতে পারি 5, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? 5/6। আমার জিনিসটা লজিকটা মাথায় রাখবো যে গুণ হচ্ছে মানে লবে লবে গুণ, লব আর লব গুণ, আর হরে হরে গুণ। সো ভগ্নাংশের গুণ মানে লব আর লবে গুণ, হর আর হরে গুণ। গুণ করার আগেই আমরা দেখব কাটাকাটি যায় কিনা। আপনার খাতায় কিন্তু নোট করে রাখতে হবে। গুণ করার আগেই আমরা দেখব কাটাকাটি ভাই যায় কিনা, কাটাকাটি যায় কিনা। এখানে আমরা ভাগ একটু দেখি। ভাগ, তো ভাগ ধরেন আমাকে ভগ্নাংশে ভাগ করতে বলছে, ভগ্নাংশ ভাই ভগ্নাংশ ধরেন ভাগ করতে বলছে আমার হচ্ছে 3/7, আর ভাগ করতে বলছে হচ্ছে 3 হচ্ছে আমার 7 ভাগ করতে বলছে, এইটাকে ভাগ করতে বলছে হচ্ছে আমার ধরেন যে আমার 9/21 ভাগ করতে বলছে। হ্যাঁ, 9/21 ভাগ না, ধরেন যে আমার 5/21 ভাগ করতে বলছে। আচ্ছা, ভাগ যেটা আপনি মাথায় রাখতে পারেন, ভাগ মানে ওই যে লব ভাগ লব,
ভাগ মানে হচ্ছে লব ভাগ লব, হর ভাগ হর। ঠিক আছে, এখন এইভাবে করেও আসলে আমার এটা শর্টকাট বা আমার সহজ হয় না, কারণ লব ভাগ লব মানে উপরে কি থাকবে, উপরে থাকবে 3 থেকে আমি 5 ভাগ করব, আর নিচে হচ্ছে 7কে আমি কি করব 21 দিয়ে ভাগ করব। তো আমার কাটাকাটি যায় 3, আমার কাটাকাটি কি যাচ্ছে 3 কাটাকাটি যাচ্ছে, তার মানে নিচে আসলে কি থাকছে, উপরে কাটাকাটি যায় না, তার মানে এখানে থাকতেছে 3/5 আর এখানে থাকতেছে 1/3। এখন আমি যদি কি করি 3/5 আর 1/3, তাহলে উল্টে যাবে, ভাগ থেকে মেন ভাগটা কিন্তু থেকেই যাচ্ছে, একটু দেখেন, মানে আমার মেন ভাগটা কিন্তু থেকেই যাচ্ছে, মানে ভগ্নাংশ কিন্তু থেকেই যাচ্ছে। সো এই জন্যই লব ভাগ লব আর হর ভাগ হর, এটা করে আসলে ওই এক জিনিস আবার করাই লাগতেছে, কারণ ভাগ থাকলে আসলে যখন আপনি ভাগকে গুণ করবেন তখন নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। সো নিচের 3টা উপরে চলে আসবে আর একটা আমার নিচে চলে যাবে। সো 3 তিরিক্ষে 9 আর নিচে হচ্ছে আমার 5, 9/5, তাই না? সো এই জিনিসটা আপনি যেটা করে করবেন, এটা শর্টকাটের জন্য যেটা হয়, আপনাকে এটা কি করে দিবেন, একবারে 3/7 উপরের ভগ্নাংশটা লিখবেন। দেখেন, মনোযোগ দেন, নোট করে নেন, উপরের ভগ্নাংশ লিখবেন আর নিচের ভাগ ছিল এই বড় দাগ মানে কি ভাগ। সো ভাগকে যখন গুণ দ্বারা রিপ্লেস করতেছেন, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। সো 21 উপরে যাবে, 5 নিচে চলে আসবে। এবারে আপনি কাটাকাটি করবেন। সো 7 দিয়ে 3 7 আমার কি 21, এবার কাটাকাটি আর জানা 3 তিরিক্ষা 9, 9/5, দেখেন 9/5 মিলছে কি? সো যেটা বলছিলাম, ভাগ মানে লব বাই লবের ভাগ, হর বাই হর, কিন্তু এইটা করে আমাকে কোনো লাভবান হবো না, আমার ম্যাথ তো ছোট হবে না। সো এতগুলো লাইন করার চাইতে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এই ভাগের পরিবর্তে আমি গুণ দিয়ে দিব, আর ভাগের পরিবর্তে গুণ দিলে যেটা হয়, নিচে যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশটা আমার উল্টে যাবে। ভাগের পরিবর্তে গুণ দিব, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। এটা হচ্ছে আপনার সিস্টেম। উল্টে দেওয়ার পরে কাটাকাটি করে আমি আনসার করব। এবার যদি আপনি বলেন যে শর্টকাটে আমি কি করে করব, শর্টকাটেও একটা করা যায়, সেটা হচ্ছে আমার আছে 3/7 আর 5/21। শর্টকাট হচ্ছে সবার উপরে যে থাকবে, সবার উপরে যে, সবার শেষে যে, এই দুইটা গুণ হয়ে উপরে থাকবে। সো উপরে থাকবে সবার উপরে আর সবার শেষে, কারণ এই তো উল্টে ভাই উপরেই চলে যায়। দেখেন তো, এই 3 হচ্ছে ছিল হচ্ছে সবার উপরে, আর এই 21 ছিল সবার নিচে। এ দেখেন আমার সব চাইতে ও আবার উপরে চলে গেছে ঘুরে। সো আমি যেটা দেখেই করতে পারি, সবার উপরে আর সবার নিচে যে আছে সেইটার গুণ উপরে থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ভেতরের 2টা গুণ, তাহলে 7 গুণন 5। জাস্ট একটু দ্রুত, টাইম আপনাকে বাঁচাবে। এইটাতেই তো এই জিনিসটাই আসতেছে। সো ওই জিনিসটাকে একটু আপনার সাহিত্যিকভাবে, ঠিক আছে, মনে রাখার জন্য সহজ করে, সবার উপরে আর সবার নিচে যে আছে সেই 2টাকে গুণ, এটা হচ্ছে উপরে, আর ভাগ নিচে মাঝের 2টা হচ্ছে গুণফলটা হচ্ছে আমার নিচে। যে আমরা কাটাকাটি করার চেষ্টা করব, কাটাকাটি যতটুকু যাবে সেতটুকু আমরা কাটাকাটি করে নেব। 7 দিয়ে কাটলে 3 7 21, 3 তিরিক্ষে 9/5। এইটা হচ্ছে আমার ভাগের নিয়ম। এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার ভাগের নিয়ম। এখন এতক্ষণে যে দেখাইলাম ক্লাসের এতক্ষণ জোরে আমি কিন্তু এই যোগ বিয়োগই দেখালাম। যোগ বিয়োগ দেখাইতে যে আমি আপনাদের কিন্তু বেসিক কিন্তু সিস্টেম দেখিয়েছি, যে কেন আমরা আসলে লসাগু করি, নিচে কেন আমরা লসাগু করি যোগ করার সময়। কারণ কি, এটা কি মাথায় আছে? কেন লসাগু করি? কারণ আমার নিচের ভাগ সংখ্যা মোট ভাগ সংখ্যা সমান করার জন্য, তাহলেই আমি যোগ করতে পারবো। আচ্ছা, এই গেল এতগুলো আমরা দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখলাম। এবারে আসেন ছোট বড়। তো ছোট বড়র জন্য আমরা যেটা করব, ধরেন আমাকে প্রশ্ন করেছে এরকম ভাবে, এটা 15 ভাগের 6 ভাগ বা 7 ভাগ, আর 15 ভাগের ভাই 4 ভাগ। ভাই হুইচ ইজ গ্রেটার, বড়কে? এখন আপনি বলবেন তো পাগলেও বুঝে, আপনি বলবেন যে এখানে কি, আপনি যদি ভগ্নাংশ জিনিসটা বুঝে ফেলেন, ভাই 15 ভাগের 7 ভাগ আছে আর 15 ভাগের 4 ভাগ থাকে, কার কাছে বেশি আছে? এ বেশি আছে, এ বড়। প্রবলেম যেটা হবে, আপনাকে তো পরীক্ষা হলে দিবে একটা 15/7, আর একটা 23/13। এবার তো কাজ হয়ে গেছে আপনার, কোনটা বড় কোনটা ছোট।
একটা দিছে কি 15/7, আর একটা দিছে 23 হচ্ছে আমার কত 13। আপনি বুঝবেন কি করে? তো আপনি তো বুঝার উপায় নাই, কারণ আপনার নিচের জন্য আপনাকে কি করতে হবে? ভাগ সংখ্যা সমান করতে হবে। নিচে ভাগ সংখ্যা সমান করতে হবে। নিচে ভাগ সংখ্যা তো সমান নাই। 15 ভাগের মধ্যে 7 ভাগ আছে, 15 ভাগের মধ্যে 4 ভাগ আছে। তখন আমরা বলতেছি ভাই 15 ভাগের মধ্যে 7 ভাগ থাকা তো এটাই তো বড়। কিন্তু প্রশ্ন আপনাকে করছে এইরকম শেখানোর পরে প্রশ্ন করছে আপনাকে 7/15 আর 13/23 কে বড়? আপনার তো মাথা নষ্ট হয়ে গেছে। এখন আপনি আসতে পারছেন, আপনার হাতে ক্যালকুলেটর নাই। তখন আপনাকে কি করতে হবে? এই ভগ্নাংশ দুইটা সমান ভগ্নাংশে নিয়ে যেতে হবে। সমান ভগ্নাংশে নিয়ে যাওয়ার কি সিস্টেম? মানে সমান ভগ্নাংশ বলতে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? সমান হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আর সমান হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কারণ নিচে থাকে মোট অংশ সমান করতে হবে। হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমাকে লসাগু বের করতে হবে। সো যখন দেখতেছেন এটা 15, এটা 23, এদের মধ্যে কোনো রিলেশন নাই। সো ভাই এটা লসাগু কত হবে? এইটার লসাগু কিন্তু একদম হবে 15 আর 23 এর গুণফল। তাহলে 7/15 এইটাকে যদি আমি 7/15কে যদি আমি কি করি 15 আর 23 এর যদি গুণফল লিখি, তাহলে 15কে যদি 23 দিয়ে গুণ করি তাহলে 7কেও তো আমার 23 দিয়ে গুণ করতে হবে। বুঝের ব্যাপারটা? আমি 15কে যদি 23 দিয়ে গুণ করি তাহলে আমাকে 7কেও তো 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন একটু খেয়াল করেন কি করতেছি, একটু খেয়াল করেন, কারণ শর্টকাট দেখাবো। আমি কিন্তু আপনাকে শর্টকাট দেখাবো। সো শর্টকাট অনেকেই জানে না শর্টকাট কিভাবে আসে। আমি কিন্তু আপনাকে শর্টকাট আসাই দেখাচ্ছি, বেসিকও দেখাচ্ছি, শর্টকাটও দেখাচ্ছি। দেখেন 15 আর 23 গুণফলটা অনেক বড় হবে, আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে নিচে 15 আর 23 লিখে দিলাম। এখন 7 আর 23 গুণ করবো। 3 7 21, হাতে আছে 2, 7 2 14, আর হচ্ছে 2 16। তাহলে এই 7/15কে আমি লিখলাম 15 গুণন 23 এর 15 গুণন 23 এর যে আমার গুণফল হবে, ধরে না সাপোজ এটা x, তাহলে x ভাগের 161 ভাগ। তাহলে 7/15কে আমি লিখলাম x ভাগের 161 ভাগ। এবারে আসেন এই যে 13/23 এরটা আগে লেখেন। 13/23। এখন আমার লসাগু কিন্তু প্রত্যেকটা দুইটা কি করতে হবে? সমান হর বিশিষ্ট ভগ্নাংশে যেতে হবে। তাহলে সমান হর, তো সমান হরটা কত? সমান হর হচ্ছে আমার এই 15 ও 23 এর লসাগু। ক্লাসের প্রথম দিকেও কিন্তু সেটা আমরা দেখিয়েছি যে লসাগুটা বের করতে হবে কিভাবে। যেহেতু 15 আর 23 এর মধ্যে কোনো সাধারণ কোনো কি নাই, কোফ্যাক্টর নাই, সো আমরা কি করতে পারি? এই দুইটার গুণফলই হবে লসাগু। আচ্ছা এখন আসেন, তাহলে লসাগু যখন আমার এখানে কত 13/23 এর, তাহলে নিচে লসাগু হচ্ছে 15 গুণন 23। তাহলে 23কে আমি 15 দ্বারা গুণ করছি, 15 গুণন 23 হয়েছে। তাহলে 23কে যদি 15 দ্বারা গুণ করি ভাই, উপরেও তো আমার 15 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে আমি কত গুণ করব? এই 13কে আমি 15 দ্বারা গুণ করব। 13কে কত দ্বারা গুণ করব? 13কে 15 দ্বারা গুণ করব। এখন এই যে এটাকে কত ধরে নিছি? এটাকে ধরে নিছি x, কারণ 15 আর 23কে, এটা এত বড় ক্যালকুলেশন পরীক্ষা হলে আমার করার দরকার নাই। করার দরকার নাই, কারণ নিচে তো আমার দুইটাই সমান। এখন উপরে তাহলে কি? উপরে 13 আর 15। সো 15 আর 13 যদি আমি গুণ করে দিই, 3 5 15, 3 1 3 আর 1 4, আর হচ্ছে 5 আর 1, তার মানে 5 4 5 9 1, 195। এবারে আমাকে বলেন যে এই যে 13/23 এইটা আসছে হচ্ছে x ভাগের 195 ভাগ, আর 7/13 x ভাগের 161 ভাগ। কে বড়? 15 ভাগের 7 ভাগ, 15 ভাগের 4 ভাগ। কে বড়? ভাই 7 বড়। তাহলে 195 আর 161 কে বড়? 195 বড়। সো অবশ্যই কে হবে? এটা বড় হবে, এইটা বড়। এখন একটু চিন্তা করেন, নিচে তো আমার লসাগু দেখেন তো 15 আর 23 নিচে, উপরে কি ঘটনা ঘটছে? এর উপরে থাকতেছে হচ্ছে কত? 13 আর 15। এর উপরে থাকতেছে হচ্ছে আমার কত? এর উপরে থাকতেছে আমার
13 গুণন 15, আর এই যে 7/15 এর উপরে থাকতেছে হচ্ছে আমার 7 গুণন 23। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে যে এই যে উপরে ছিল 7, 7-এর সাথে এর নিচেরটা দিছি গুণ 7 গুণন 23, আর এই যে 13, এই 13 সাথে এর নিচেরটা দিছি গুণ 13 গুণন 15। এটা কিন্তু একটা ম্যাথের মধ্যে দিয়ে আসছে। আমরা কিন্তু এই ম্যাথকে স্বীকার করে নিয়ে দেখতেছি উপরে কি আছে 7 গুণন 23, আর এই 13-র উপরে থাকতেছে 13 গুণন 15। তো অ্যাকচুয়ালি আমরা দেখতেছি আরে ভাই এই 13-কে এই 15 দিয়ে গুণ করছি, মানে ক্রস গুণন করছি। তাহলে এই 15-কে আমি গুণ করতেছি 13 দ্বারা, আর এই 23-কে গুণ করতেছি 7 দ্বারা। সো এই দুইটা গুণ করার পরে যে বড় হবে সেই পক্ষের ভগ্নাংশ বড়। অনেকে অনেক চুটকি, অনেক ম্যাথের ট্রিক্স কিন্তু দেখতে পারেন যারা চাকরির হচ্ছে ক্লাস বিভিন্ন জায়গাতে করে থাকেন, কিন্তু এইটা কি আপনি জানতেন কিনা? আপনার এই জিনিসগুলো জানলে কি হবে জানেন? আপনি শুধু শর্টকাটে সবই জানতেছেন। ও শর্টকাট তো আসে হাওয়ায় ভেসে ভেসে না ভাই, ম্যাথ থেকেই তো আসছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? আমরা সিদ্ধান্তে আসছি যে ভগ্নাংশের ছোট বড় আমরা দেখতে পারি, ক্রস গুণন করে। সো 15 আর 13 গুণ করে হচ্ছে আমার কত 195, আর 7 গুণন 23 গুণ করে হচ্ছে 161। যেহেতু 195 বড়, সো এই দিকের ভগ্নাংশটা বড়। সো এই দিকের ভগ্নাংশটা কি হবে? বড় হবে। দেখেন পরীক্ষাতে এইটা বিসিএস পরীক্ষার জন্য খুবই হট টপিক, এবং শিক্ষক নিবন্ধনেও কিন্তু এইটা ইম্পর্টেন্ট, এই টপিকটা। তো এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার হয়ে গেছে, এবং হচ্ছে প্রধান শিক্ষকের সার্কুলার হয়ে আবেদনের প্রক্রিয়াও শেষ। তাহলে সামনে কিন্তু প্রাথমিকের দুইটা কিন্তু বড় ধরনের সার্কুলার রয়েছে, মানে পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে। সার্কুলার তো হয়ে গেছে, সো আপনাকে কিন্তু এটা জানতে হবে। এখন কথা হচ্ছে যে আমার তো 4টার মধ্যে বের করতে বলবে, তাহলে 4টার মধ্যে আমরা দুইটা করে নিব। প্রথম 2টার মধ্যে দেখব বড়, যেমন এটা বলছে ছোটটা কি, কোনটি ছোট? তাহলে আমরা প্রথম 2টা 2/5 আর 4/9, এই 2টার মধ্যে ছোটটা বের করব। 1/3 আর 3/7, এই 2টার মধ্যে ছোট বের করব। দেন ওই ছোটর 2টার মধ্যে আবার কম্পেয়ার করে যে হবে সেই মেন ছোট। পরীক্ষার হলে এটা আপনি যদি ট্রিক্স না জানেন, আপনি ভাই 1 মিনিটের মধ্যে বের করতে পারবেন না। সো আপনি দেখেন 2/5, আপনি পরীক্ষা হলে যেটা করবেন, আপনার হাতে যে কলম আছে, তখন খ নাম্বারটাকে ক নাম্বার এখানে লিখবেন আলাদা করে। এই যে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন না, আপনি সুন্দর মতো চলে যাবেন, এই খ নাম্বারটা 4/9 এখানে লিখে ফেলবেন, আর 3/7 এখানে লিখে ফেলবেন। ঠিক আছে? তো আমি এখানে আপনাকে বুঝাচ্ছি। আপনি এই 2 এর সাথে এই পাশে ক্রস গুণন করে, তাহলে 9 এর সাথে গুণ করবেন, দিয়ে এইটার উপরে লিখবেন 9 2 18, আর এই 4 এর সাথে আপনি ক্রসে কে আছে 5 আছে, 4 5 20। তাহলে আমরা কিন্তু ছোট বের করতেছি। ছোট কে হলো এই বেটা ছোট, তার মানে এই 2টার মধ্যে ছোট হচ্ছে 2/5, এই অংশ, এই ভগ্নাংশটা ছোট, কারণ 20 বড় 18 ছোট। এবার এই 2টার মধ্যে 1 7, 7 1 কে 7, 3 3 কে 9, কে ছোট? তাহলে 7 ছোট, তার মানে 1/3 ছোট। এখন আসেন 2/5 আর 1/3, এই 2টার মধ্যে এখন কম্পেয়ার হবে। সো এইটা 3 2 6, 5 1 কে 5, তাহলে কে ছোট হইলো? এই বেটা ছোট। সো 1/3 সবচেয়ে ছোট। এই গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পারলেন কি? মাথার উপর দিয়ে গেলে পরেরটা একটু দেখেন, মাথার উপর দিয়ে যদি যেয়ে থাকে পরেরটা দেখেন, নিচের কোনটি 41তম বিসিএস। দেখেন কি বলছি আপনাকে, সুন্দর মতো এই খ নাম্বারটাকে ক এর এখানে লিখে ফেলবেন, তার মানে আপনি এই যে 5/3 লিখে ফেলবেন। এবার কি করবেন, 3 18 কত 54, আর 5 36 কত? বড় জিনিস হবে ভাই, লেখার দরকার নাই, তখন এ ছোট। এই বুঝতেছেন কিনা? দেখেন বুঝতেছেন কিনা, আমি এখানে নিচ্ছি। দেখেন 18/36, আর হচ্ছে আমার কত খ নাম্বারে 5/3। তো আমরা 18কে এই 3 দিয়ে ক্রসে আছে, তার মানে 3 18 কত 54 লিখছি। আমার ছোট দরকার। দেখেন তখন 36 5 এর সাথে 36 গুণ দিব। এবার বলতো 36 2 দিয়ে গুণ করলে তো 36 × 72। তো ভাই এখানে লেখারই দরকার নেই, আপনি বুঝে ফেলছেন এই 18/36 হচ্ছে ছোট, এই বেটা ছোট। তো আপনাকে তো ছোট বড় বের করা লাগবে, নট এখানে এটা তো দেখার দরকার নাই। সো আপনার ডিসিশন আসলে হচ্ছে 18/36 ছোট। এবার এই 2টার মধ্যে 8/12, দেখেন
এখানে হচ্ছে 16 আর 12, এখানে হচ্ছে 16 আর 12, আর এখানে হচ্ছে আপনার কি 8 আর 31, তার মানে 16/31 8/12। তাহলে এখানে দেখেন 16 আর 12 যদি আপনি গুণ করেন 32 16, তাহলে 2 6 3 9 1 192, এবারে 192, আর 31 আর 8 দিয়ে যদি গুণ করেন 8 1 8 3 8 24। তো এইটারও কিন্তু প্রসেস আছে। আপনি যখনই দেখেন 8 দিয়ে গুণ করবেন ভাই, 8 দিয়ে তো 3 কে গুণ করলে 3 8 24, তার মানে 200 এর উপরে চলে যাচ্ছে। সো 100 এ অবশ্যই ছোট, এ কত ছোট, তার মানে ফুল ক্যালকুলেশন করার আগেই কিন্তু আপনি বুঝে ফেলতেছেন কে ছোট হবে। সো এখান থেকে হয়েছে 16 আর 31, এই দুইটা ছোট। সো এই দুইটা এখন আপনি কি করবেন, কম্পেয়ার করবেন। 16 আর 31 কম্পেয়ার যদি করেন, তাহলে এখানে হবে এই পাশে হবে হচ্ছে 18 গুণন 31, আর এই পাশে হবে 16 গুণন 36, কাছাকাছি জিনিস। সো আপনাকে গুণফল বের করতে হবে। সো 18 গুণন হচ্ছে 31, তার মানে হচ্ছে আমার কি 18 3 18 হচ্ছে আমার 54, তার মানে 8 5 5 500 হচ্ছে আমার কত, এই পাশে হচ্ছে 558, এই পাশে হচ্ছে আমার 558, আর এই যে 36 আর হচ্ছে আমার কত 16, 6 6 36, 3 6 18, 18 আর 3 21, আর হচ্ছে 6 আর 3, তাহলে অবশ্যই কি এইটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এইটা আমার কি হয়ে যাচ্ছে, আমার ছোট 6 আর 1 আর 6 7, 3 2 হচ্ছে 5, না ছোট 576, এটা বড় হয়ে গেছে 5 6, তাহলে কি হচ্ছে ছোটকে ছোট, কিন্তু এই পাশেটা ছোট, তার মানে 18 আর 36 এটা হচ্ছে আমার ছোট, এই ক নাম্বারটা হচ্ছে আমার ছোট। বুঝতে পেরেছেন কি না যা বলতে হবে, না হলে মনে হবে যে বোবাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের দেখেন। আরেকটা, এটা 31তম বিসিএস এর নিচের কোনটি সবচাইতে ছোট, নিচের কোনটি সবচাইতে ছোট, তার মানে আমরা যেটা করব আমি এখানে দেখাচ্ছি, দেখেন এই খ নাম্বারকে এখানে লিখবেন, পরীক্ষার হলে আপনি দেখবেন 3/11। এবার 11 দুগুণ 22, 3 11 33, ভাই এ ছোট, 22 ছোট। এবার এই দুইটার মধ্যে 8/15, এবার দেখেন 15 দুগুণ 30 আর 8 13, ওরে বাপরে বড় জিনিস। তো এই পাশেটা আগেই বড় আর এই পাশে ছোট, তাহলে এখানে ছোট 2/13 ছোট, আর এই দুইটার মধ্যে ছোট হয়েছিল 2/11। সো এই যে 2/11 আর হচ্ছে আমার কত 2/13, তাহলে কে ছোট, অবশ্যই এইটা ছোট, 13 ভাগের 2 ভাগ ছোট। সো আমরা দেখতে পারি 13 দুগুণ 26 আর 11 দুগুণ হচ্ছে আমার কত 22। সো 2/13 এই হচ্ছে আমার ছোট, সবচেয়ে ছোট হচ্ছে আমার এইটা। ঠিক আছে, বুঝতে পারতেছেন? কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম 32তম বিসিএস এ? সো অনুরূপ ভাবে এই যে 12 আর 15 নিয়ে যাবেন, 5 15 75, 6 12 72। দেখেন কোন ভগ্নাংশ ক্ষুদ্রতম সবচাইতে ছোট, তাহলে 5 15 75, 6 12 72, কে ছোট হইল ভাই, এ ছোট। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে এ ছোট, এ হচ্ছে আমার ছোট। এবারে এই দুইটার মধ্যে 17 আর 21, তাহলে হচ্ছে 17 আর 21, তাহলে 11 আর 21 গুণ করলে কত হবে 2 3 1 231, আর হচ্ছে 14 আর 17 যদি গুণ করি 4 7 28, 4 সপ্তাহ হচ্ছে আমার কত 28, 7 1 7, আর হচ্ছে আমার 2 9 98। সো 4 1, সো 8 9 3 হচ্ছে আমার 2 238। সো কে ছোট হইল, এ 238, তাহলে ছোট হবে এই বেটা 11/14 ছোট। তাহলে উপরে ছোট হচ্ছে আমার কত 12/15 ছোট, আর নিচে ছোট হয়েছে হচ্ছে 11/14। এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার হবে। সো এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি 11 আর 15 যদি গুণ করি, তাহলে 1 5 5 আর 1 6, 100 হচ্ছে আমার কত 165। আর 12 আর যদি আমি 14 গুণ করি, 12 12 44, 12 12 144, আর 12 দুগুণ 24। সো বেশি হবে তাই না, 12 আর 14, 4 12 48, আর 12, সো 8 8 2 6 1, এই যে 168। তাহলে কি হয়েছে, এটা হচ্ছে আমার 168। সো এই পাশেটা বড় আর এই পাশেটা ছোট, তাহলে 11/14 হচ্ছে আমার ছোট। তাহলে সবচেয়ে ছোট গ নাম্বার। এগুলো কিন্তু বিসিএস এ আসা প্রশ্ন। আপনি যদি এই ক্লাসেও যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল। ক্লাসটা কিন্তু আপনাকে যা যা শেখানো হয়েছে এইটা কিন্তু অন্য ক্লাসে আপনি পাবেন না।
এটা খুব ইয়েভাবে বলতেছি, তো সাধারণভাবে বলতেছি, খুব চটকদার বিজ্ঞাপন দিচ্ছি না, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না। কিন্তু এইটা আপনি ক্লাস করতে পারেন, আপনাকে কেউই সবাই বলবে এটা শর্টকাট, কিন্তু কেন শর্টকাটটা আসলো এটা দেখাবে না, আপনি এটা পাবেন না। ঠিক আছে, খুব রেয়ার, মানে আমি জানি না, আপনি পাওয়ার কথা না, কারণ সবাই শর্টকাট বলে শর্টকাট দিয়ে চলে যাবে। কেন শর্টকাট কই থেকে আসছে এইটা কিন্তু দেখাবে না। এবারে আসেন কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটা কিন্তু আমি যেটা বলেছিলাম যে নিবন্ধনেও কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, বিসিএস এবং নিবন্ধনের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আমরা যদি ক্ষুদ্রতম, তো খ নাম্বারটাকে এখানে বসাই দিব, পরীক্ষা হলে আপনি কিন্তু কলম দিয়ে বসাই দিবেন। এবার 3 × 5 = 15, 4 × 4 = 16, কে বড়? 16 বড়, সো এটা হচ্ছে আমার ছোট, 3/4 ছোট। এবার 7 আর 8 এখানে বসাই দেন, 6 × 8 = 48, 7 × 7 = 49, কে ছোট ভাই? দেখছেন, তাহলে 6/7 ছোট, তাহলে এখানে ছোট হয়েছে 3/4, এখানে 3/4, 6/7, এদের মধ্যে এখন ছোট বের করব। 3 × 7 = 21, 4 × 6 = 24, তাহলে ছোট কে? 21 ছোট, তার মানে 3/4 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে ক নাম্বার হচ্ছে আনসার। ক নাম্বার হচ্ছে আপনার কি? ক নাম্বার হচ্ছে আনসার। এবারে দেখেন এটা 46তম বিসিএস এ, এটা হচ্ছে 46তম বিসিএস এ আসছে। এবার যেটা বলছে যে এই অপশনগুলোর মধ্যে আসলে ছোট বের করতে বলে নাই, বলছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। তো সবার আগে আপনি যেটা এর জন্য করবেন, আপনি একবার আফসার তাকাইতে পারেন, মানে কার সাথে আগে টেস্ট করবেন, যেটা আপনার কাছে বড় মনে হবে। যেমন দেখেন, আমি আপনাকে এখানে কিছু জিনিস, একটা জিনিস একবারে বাদ দিয়ে দিতে পারি। পরীক্ষার হলে এখানে কিন্তু অপশন 4টা, আপনার 4টার সাথে চেক করার দরকার নাই, কারণ এখানে হচ্ছে নিচে 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে অর্ধেকের চাইতে বেশি আছে, কারণ 3-এর অর্ধেক হচ্ছে 1.5, অর্ধেকের চাইতে বেশি আছে। এবার দেখেন, এই যে 27-এর অর্ধেক কত? 27-এর অর্ধেক হচ্ছে 13.5, তো 27 ভাগে 13 ভাগ আছে, তাহলে অর্ধেকের চাইতে ছোট, তাহলে এই ব্যাটা হওয়ার চান্স একদমই নাই। সো শুধু সময় নষ্ট করবো না, পরীক্ষা হলে আমরা এর সাথে কোনো টেস্টই করবো না, এর সাথে কি করবো না, পরীক্ষা হলে টেস্টই করবো না, আমরা টেস্ট করবো উপরের গুলোর সাথে। তো তার মধ্যে আমি দেখি যে খ নাম্বারের সাথে টেস্ট করি, কারণ 11 ভাগের মধ্যে 8 ভাগ, এটা একটু কাছাকাছি জিনিস, কিন্তু কারণ বলছে কোন ভগ্নাংশটা এর চাইতে বড়। তো আমার প্রথমেই দেখেন, আমি একটু বড় যেটা দেখতে মনে হচ্ছে সেইটার সাথে আমি টেস্ট করব, কারণ যদি বড় হয়ে যায় তাহলে তো উত্তর পেয়েই গেলাম, সময় বাঁচলো আমার। তাহলে 8/11। এবার দেখেন 2 দিয়ে গুণ করলে কত? 2 দিয়ে গুণ করলে হচ্ছে 11 দুগুণে 22, আর 3 8 24, তার মানে আমি সঠিক জিনিস ধরেছি। তাহলে আনসার কিন্তু কোন ভগ্নাংশটি হচ্ছে আমার বড়, খ নাম্বার আমি বড় পাইছি, খ উত্তর। এখন বাকিগুলো যে বড় না, আমি আপনাকে টেস্ট করে দেখাই দিচ্ছি। 2/3 আর হচ্ছে আমার কি 33/50, 50 দুগুণে 100, 3 33 99, কে বড় হইলো? তার মানে এই যে এটা 100 বড়, তার মানে 2/3 বড়, সো এই জন্য ক নাম্বার হবে না। এবার 2/3 আর 3/5, এবার দেখেন 2 দিয়ে 5 দুগুণে 10, 3 3 9, 10 যেহেতু বড় তাহলে অবশ্যই 2/3 বড়, সো এই 2/3 দুই জায়গাতেই বড় হয়েছে, কিন্তু এখানে কিন্তু 2/3 ছোট হয়ে গেছে, 8/15 বড়, 8 হচ্ছে আমার 11 বড় হয়ে গেছে, সো খ নাম্বার হচ্ছে অ্যান্সার। এতক্ষণও যাদেরকে মুখ খোলাইতে পারলাম না, তারা এখন একটু লজ্জা টজ্জা দূর করে, ক্লাস তো করতেছেন দেখতেছি, কিন্তু কোনো কমেন্ট করতেছে না, সো সকল ধরনের লজ্জা দূর করে একটু কমেন্ট করবেন যে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? এই লাস্টে অন্তত লজ্জা টজ্জা ফেলে এইটা বলেন যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে না, বুঝতে পেরেছেন, আমি আসলে ক্লাসটা নিয়ে সার্থক। তাহলে আজকে আমরা ভগ্নাংশ নিয়ে দেখলাম, মানে এটা সাধারণ ভগ্নাংশ। আগামীকালকে ক্লাস আমরা দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশনগুলো নিয়ে আমরা আগামীকালকের ক্লাস হচ্ছে আমরা দেখবো, করবো ইনশাল্লাহ। সো 10 নম্বর যে ক্লাসটি হবে আর কি, 10 নম্বর যে ক্লাসটি হবে সেটা হবে হচ্ছে শুরু থেকে ক্লাসটা না করতে পারে অনেক কিছুই বুঝছে
বুঝছেন না, তাহলে আপনার করণীয় কী হবে? আপনার করণীয় হবে ক্লাসগুলো তো রেকর্ড থেকে যাবে। ধরেন লাইভ নিচ্ছে, এটা পেজেও কিন্তু থেকে যাবে 1 মাস। 1 মাস পরে আসলে লাইভগুলো আসলে ফেসবুক রাখে না। তো আপনি যেটা হচ্ছে আমাদের ইউটিউব হচ্ছে, আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন হচ্ছে EM জব ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে দেখবেন যে হচ্ছে আমরা অলরেডি ক্লাস নিয়েছি অনেকগুলো অধ্যায়ের উপরে, শতকরার উপরে ক্লাস নিয়েছি, লাভ ক্ষতির উপরে ক্লাস নিয়েছি, আমরা ক্লাস নিয়েছি মুনাফার উপরে, আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে সংখ্যার উপরে চলমান। আজকে 9টি ক্লাস হচ্ছে, 9+, সামনে আগামী ক্লাসটা 10তম ক্লাস হবে। তাহলে আজকে আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়েছে, আগামী ক্লাস নিব আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন নিয়ে আমরা নিব, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এটা হচ্ছে আগামী ক্লাসের হচ্ছে আমাদের কন্টেন্ট থাকবে। আর সাথে সাথে 10টি ক্লাস হচ্ছে পূর্ণ হবে আগামী ক্লাসে। আপনারা ক্লাস যারা করলেন, ক্লাস যারা করেছেন, বুঝেছেন এবং মনে করতে চান যে ক্লাসটা পরে করব, তারা সবাই ক্লাসটি শেয়ার করে দিয়ে নিজের টাইমলাইনে যুক্ত করেন। ইংলিশ মজা যেহেতু প্রতিদিন অনেকগুলো পোস্ট হবে, সো নিচে এসে খুঁজতে হবে না, আপনি শেয়ার দিয়ে রাখেন আপনার নিজস্ব হচ্ছে টাইমলাইনে, আপনি যে নিজের টাইমলাইনে থেকে আপনি ক্লাসটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো ক্লাসটি হচ্ছে ভালো লাগলে মন্তব্য অবশ্যই জানাবেন, ক্লাসে আপনার করে বুঝতে পারছেন কিনা। ক্লাসের এমন কিন্তু প্রত্যেকটা ক্লাসে এমন কিছু টপিক থাকতেছে বা এমন কিছু অংশ থাকতেছে যেটা আপনি অন্য জায়গাতে আসলে রেয়ার। তো ক্লাস সম্পূর্ণ করলে এবং সিরিয়াল মেটে, এই জন্য বললাম যে আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাস আগে থেকে করেননি তারা অবশ্যই জবে চলে যাবেন, জবে যে প্রথম থেকে ক্লাসগুলো করবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে সংখ্যার উপরে আরও একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।